চ্যাপ্টার ৩২২ দ্য থ্রিলিং নাইট। ১২ নম্বর ঘটনা। সেই ডেভিল সিরিয়াল খুনি। লাশটা দেখে আর শব্দটা শুনে ক্লাইনের গায়ের লোম খাড়া হয়ে গেল। সে বুঝতে পারল যে সে একটা ভয়ঙ্কর বিপদে পড়েছে। তার চোখের সামনে বসার ঘরের সাজসজ্জাগুলো ছিল বেশ উজ্জ্বল আর হলুদ রঙের। কফি টেবিল আর সোফার মধ্যে কোনো অস্বাভাবিকতা ছিল না, শুধু কার্পেটটা রক্তে ভিজে টকটকে লাল হয়ে গিয়েছিল। মহিলাটির লাশের পেটের ক্ষতস্থানের পাশে বসেছিল বিশাল আকৃতির একটা কালো কুকুর। তার অর্ধেক খোলা মুখ দিয়ে উঁকি দিচ্ছিল অসংখ্য ধারালো সাদা দাঁত, যা দেখলে গা শিউরে ওঠে। প্রতিটি দাঁতে লোহার মরচের মতো গাঢ় লাল দাগ লেগেছিল। দেখে মনে হচ্ছিল দীর্ঘদিন ধরে কাঁচা মাংস খাওয়া আর দাঁত পরিষ্কার না করার কারণেই এমনটা হয়েছে। এই মুহূর্তে সেই বিশাল কালো কুকুরটার দাঁতে পেঁচিয়েছিল রক্তমাখা ছোট অন্ত্র আর কাঁচা মাংসের টুকরো। সে তার মাথাটা ঘোরাল। তার ম্যাগমার মতো টকবগে চোখে ফুটে উঠল একজন শ্রমিকের ছদ্মবেশে থাকা ক্লাইনের প্রতিচ্ছবি। গ্রান্ট! বিশাল কালো কুকুরটা এমনভাবে একটা গর্জন করে উঠল যেন সে তার আধিপত্য জাহির করতে চাইছে। এটা তো আসলেই একটা প্রাণী। এটা সিকোয়েন্স ৬ ডেভিল, এমন একটা ডেভিল যেটা খুব শিগগিরই অ্যাডভান্স হতে যাচ্ছে। আর আজকে আমি যে প্রস্তুতি নিয়ে এসেছি তার কোনোটাই এর জন্য নয়। এই কথাগুলো মুহূর্তের মধ্যে ক্লাইনের মাথায় খেলে গেল। হঠাৎ করেই কালো কুকুরটার শরীরটা দ্রুত ফুলতে শুরু করল আর ২ থেকে ৩ মিটার লম্বা এক দানবে পরিণত হল। তার পিঠে বিশাল বাদুড়ের ডানা ধীরে ধীরে খুলতে শুরু করল, আর কানের পাশে গজিয়ে উঠল রহস্যময় নকশা আঁকা ছাগলের শিং। তার ঘন পশম থেকে লাল আর নীল রঙের আগুন ঠিকরে বের হতে লাগল, আর সেই সাথে ছড়িয়ে পড়ল সালফারের উৎকট গন্ধ। ঠিক সেই মুহূর্তে ক্লাইন মাটিতে পা ঠুকল। পিছিয়ে যাওয়ার বদলে সে তার হাতের ছড়িটা ঘোরাতে ঘোরাতে একটা কামানের গোলার মতো সেই বিশাল ডেভিল কুকুরটার দিকে ছুটে গেল। শুইং! কালো ডেভিল কুকুরটা দ্রুত সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল। ক্লাইনের শরীরের দিকে থাবা বসানোর সময় তার ধারালো নখগুলো হাওয়ায় এক মায়াবী রেখা তৈরি করল। কোনো শব্দ ছাড়াই তার নখগুলো ক্লাইনের শরীর ভেদ করে চলে গেল, যেন সেগুলো স্রেফ বাতাস ভেদ করে যাচ্ছে। ক্লাইনের শরীরটা ম্লান হয়ে গেল আর দ্রুত স্বচ্ছ হয়ে মিলিয়ে গেল। ওটা স্রেফ একটা বিভ্রম ছিল। ওটা ছিল ক্লাইনের তৈরি করা একটা মায়াজাল। এই ফাঁকে সে মাটিতে গড়িয়ে ওরিয়েল জানালার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তারপর বাঁ হাত দিয়ে মাটিতে ভর দিয়ে তার পুরো শরীরটা শূন্যে ভাসিয়ে সে সরাসরি কাঁচ ভেঙে বাইরে বেরিয়ে গেল। শত্রুকে চিনে ফেলার পর সে পালিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছিল। এটা দেখে বিশাল ডেভিল কুকুরটার চোখ ম্যাগমার মতো জ্বলে উঠল, যেন ভেতরে কোনো প্রবল আগুন জ্বলছে। সে তার দুর্গন্ধযুক্ত মুখটা খুলল। তারপর ডেভিল ভাষার এক জঘন্য শব্দ উচ্চারণ করে বলল, ডাই! উফ! ক্লাইনের শরীরটা হঠাৎ থমকে গেল। তার মনে হল কে যেন অদৃশ্য হাত দিয়ে তার হৃৎপিণ্ডটা শক্ত করে চেপে ধরেছে। শূন্যে জমে যাওয়া তার শরীরটা মুহূর্তের মধ্যে পাতলা আর ম্লান হয়ে গেল, আর একটা সস্তা কাগজের পুতুলে পরিণত হল। আর সেই কাগজের পুতুলটার গায়ে লেগেছিল লালচে মরচে। স্ম্যাশ! ক্ল্যাং! পরপর দুটো শব্দ হল। ক্লাইনের শরীরটা আবার দেখা গেল। সে ওরিয়েল জানালা ভেঙে পাথরে বাঁধানো রাস্তার দিকে লাফিয়ে পড়ল। তার বদলি হিসেবে থাকা কাগজের পুতুলটা ধীরে ধীরে নিচে নামতে লাগল, আর তাতে আগুন ধরে গিয়ে সালফারের গন্ধ ছড়াতে লাগল। ডেভিল কুকুরটা নিচু স্বরে একটা গর্জন করল আর আবার ঝাঁপিয়ে পড়ে জানালার কার্নিশে এসে বসল। তার মুখ থেকে একটা গাঢ় লাল আর নীল রঙের আগুনের গোলা ছুটে গেল তার শত্রুর পালানোর পথের দিকে। ক্লাইন মাটিতে নামার সাথে সাথেই আরেকবার গড়িয়ে গেল। লাল নীল আগুনের গোলাটা তার পাশেই এসে পড়ল, কিন্তু সেটা সাথে সাথে বিস্ফোরিত হল না, যেন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে আটকে আছে। বুম! ক্লাইন কিছুটা দূরে সরে যাওয়ার পরই আগুনের গোলাটা ফুলে উঠে বিস্ফোরিত হল, আর চারপাশের পাথরের রাস্তা টুকরো টুকরো করে দিল। ডেভিল কুকুরটা তাকে তাড়া করবে বুঝতে পেরে ক্লাইন আগে থেকেই প্রস্তুত ছিল। সে তার গলার সবটুকু জোর দিয়ে চিৎকার করে উঠল, খুন! বাঁচাও! খুন! আমাকে বাঁচাও! তার কণ্ঠস্বর যেন কোনো বিশেষ জাদুতে বহুগুণ বেড়ে গিয়েছিল। সেই রাতের নিস্তব্ধতা ভেঙে তার চিৎকার বহুদূর পর্যন্ত প্রতিধ্বনিত হল। পুরো রাস্তার বাসিন্দারা জেগে উঠল, আর ২ রাস্তা দূরের প্রহরীদের কানেও সেই আওয়াজ পৌঁছে গেল। বিশাল ডেভিল কুকুরটা লাফ দেওয়ার ভঙ্গিতেই থমকে দাঁড়াল। ১ সেকেন্ড ভেবে নিয়ে সে আবার ঘরের ভেতর ফিরে গেল আর ঘটনাস্থলের প্রমাণ মুছতে শুরু করল। ক্লাইনের ছুটে চলা শরীরটাও খুন আর আমাকে বাঁচাও চিৎকারের মাঝেই অন্ধকারে মিলিয়ে গেল। কাছের একটা ফায়ারপ্লেস অনেকক্ষণ আগেই নিভে গিয়েছিল, কিন্তু হঠাৎ করেই সেটার অবশিষ্ট কয়লা আবার জ্বলে উঠল, আর দাউদাউ করে আগুন জ্বলে উঠল। ক্লাইন যেন কোনো জাদুর খেলা দেখাচ্ছে। সে সরাসরি সেই আগুনের ভেতর থেকে বেরিয়ে আসল। হাতে ছড়িটা ধরে হালকা একটা লাফ দিয়ে সে বাইরে চলে আসল। তারপর সে মাস্টার কি ব্যবহার করে দরজা খুলল, দেয়াল ভেদ করল, আর দ্রুত অন্য একটা দিকে পালিয়ে গেল। উফ! এরকম একটা সময়ে বিয়ন্ডার ক্ষমতা ছাড়া একটা সাধারণ চিৎকার নকলগুলির শব্দের চেয়ে অনেক বেশি কাজে দেয়।
ক্লাইন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর পকেট থেকে আমান্থা নির্যাসের একটা বোতল বের করে কয়েক ফোঁটা নিজের গায়ে ছিটিয়ে নিল। যেহেতু ডেভিলদের আদি বংশধর কুকুরের জাত, তাই ঘ্রাণ শুকে ট্র্যাক করার বিশেষ ক্ষমতার ব্যাপারে তাকে সতর্ক থাকতেই হতো। এভাবেই ক্লাইন ছুটতে ছুটতে আর একটা মোড়ে এসে পৌঁছাল। তারপর সে থামল আর চারদিকে তাকাল। চারপাশটা বেশ শান্ত দেখে সে তাড়াতাড়ি রাস্তার পাশে গিয়ে একটা ভাড়ার গাড়ি ডেকে নিল। রাতের বেলা গাড়িটা বেশ কিছুটা দূরে যাওয়ার পর ক্লাইন অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে জানত ডেভিলটা আর তাকে ধরতে পারবে না। এই মাস্টার কি জিনিসটা আসলেই খুব অদ্ভুত। আমি তো পথ হারিয়ে সোজা সেই খুনের জায়গায় গিয়ে হাজির হয়েছিলাম। ভবিষ্যতে এটা ব্যবহার করার সময় আমাকে অনেক বেশি সাবধান হতে হবে। ওটা আসলেই একটা প্রাণী থেকে ডেভিলে রূপান্তরিত হয়েছে। ওর পোষণ আর ফর্মুলাগুলো কোথা থেকে আসলো? ওর কি কোনো মানব সঙ্গী আছে? সিরিয়াল খুনের জন্য ও কিভাবে তার শিকার বেছে নেয়? স্বস্তির ব্যাপার হল এই ব্যাপারটা নিশ্চিত হওয়ার পর ওর জন্য আবার খুন করা বেশ কঠিন হয়ে যাবে, আর ধরা পড়ার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে। গ্যাস বাতি জ্বালানো চওড়া আর ফাঁকা রাস্তা দিয়ে গাড়িটা যখন ছুটে চলছিল, তখন ক্লাইনের মাথায় এ ধরনের নানা প্রশ্ন আর ভাবনা ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ করেই ক্লাইনের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল, আর আপনা আপনি তার মনের পর্দায় একটা ছবি ভেসে উঠল। আকাশ থেকে মটরের লতা ঝুলে পড়ে একে অপরের সাথে পেঁচিয়ে এক ঘন জঙ্গল তৈরি করেছে। কিন্তু গাড়োয়ান মনে হল এসবের কিছুই টের পায়নি। সে সেই সবুজ লতাপাতার ওপর দিয়েই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল। ভালো ঠেকছে না। কোনো দ্বিধা না করে ক্লাইন জানালার দিকে ঝাঁপ দিল। সে রাস্তায় লাফিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছিল। ব্যাং! গাড়িটা জোরে কেঁপে উঠল, আর সে ছিটকে পেছনে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তেই সত্যি সত্যি সেই মটরের লতাগুলো নিচে নেমে আসল। ক্লাইন ভ্রু কুঁচকে ফ্লেম কন্ট্রোলিং ব্যবহার করে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার আঙুল থেকে কোনো শব্দই বের হল না। এই মুহূর্তে চারপাশটা অস্বাভাবিক রকমের শান্ত হয়ে গিয়েছিল। ঘোড়ার খুরের শব্দ আর সবুজ লতাপাতার ওপর দিয়ে চাকার ছুটে চলার শব্দটাও হাওয়া হয়ে গিয়েছিল। ক্লাইন নিজেকে শান্ত করার সর্বোচ্চ চেষ্টা করল। সে জানালার বাইরে তাকিয়ে দেখল মটরের লতার তৈরি রাস্তা ধরে গাড়িটা শূন্যের ওপর দিয়ে ছুটে চলেছে। না, এটা তো ব্যাকল্যান্ড নয়। সে তার চোখ সরু করে তাকাল। ঠিক এই সময় গাড়িটা থেমে গেল। জানালার বাইরে মটরের লতাগুলো শূন্যে একটা দোলনার মতো তৈরি করেছে। সেখান থেকে কালো চামড়ার বুট পরা এক জোড়া পা নিচের দিকে ঝুলেছিল। আর একটা শান্ত অথচ আবেগহীন কণ্ঠস্বর ক্লাইনের কানে ভেসে আসল। তুমি কি করছিলে? এ তো জাদুঘরের ভেতরে সেই সিঁড়ির উপরের মহিলা। সন্দেহ করা হয় যে সে একজন হাই সিকোয়েন্স বিয়েন্ডার। মনে হচ্ছে সে আমাকে চিনতে পারেনি। আসলে আমি তো আজিকের তামার বাঁশি দিয়ে ছদ্মবেশ ধারণ করেছিলাম। নিশ্চয়ই সে সাহায্যের জন্য আমার চিৎকার শুনেছিল আর দেখতে এসেছিল। সেই মুহূর্তে ক্লাইনের মস্তিষ্ক অস্বাভাবিক রকমের কাজ করছিল। সে ইচ্ছে করেই একটা ঢোক গিলল আর বলল, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। আমার অনেক বন্ধু আর আমি মিলে সাম্প্রতিক সিরিয়াল খুনের ঘটনাগুলো নিয়ে তদন্ত করছি। আমার কাছে মাস্টার কি নামের একটা রহস্যময় বস্তু আছে। এটা দিয়ে দরজা খোলা যায় আর দেয়াল ভেদ করে যাওয়া যায়, কিন্তু এটা যার কাছে থাকে সে পথ হারিয়ে ফেলে। আর এভাবেই পথ হারিয়ে আমি ওই খুনের জায়গায় গিয়ে হাজির হয়েছিলাম। যেহেতু আমি ওই খুনির সাথে পেরে ওঠার মতো ছিলাম না, তাই আমি দৌড়াতে দৌড়াতে শুধু সাহায্যের জন্য চিৎকার করতে পারছিলাম। আমি যা যা বলেছি সবই সত্যি। ক্লাইন মনে মনে নিজেকে সান্ত্বনা দিল। তার কথা শেষ হবার পর বাইরে থেকে কিছুক্ষণের জন্য কোনো সাড়া পাওয়া গেল না, কিন্তু তার মনে হল একটা তীক্ষ্ণ দৃষ্টি যেন গাড়ি ভেদ করে সব বাধা পার হয়ে সোজা তার শরীরের জিনিসপত্রগুলো পরীক্ষা করছে। ভাগ্যিস সতর্কতার খাতিরে আমি আজিকের তামার বাঁশি আর বুকমার্কগুলো ধূসর কুয়াশার উপরে রেখে এসেছিলাম। সেই মুহূর্তে ক্লাইন মনে মনে খুব খুশি হল। সাবধানতা আর সতর্কতা আসলেই অনেক কাজে দেয়। সেই অবর্ণনীয় আর অস্বস্তিকর নীরবতার পর সেই শান্ত অথচ আবেগহীন কণ্ঠস্বরটা আবার শোনা গেল। ওই চাবিতে একটা অভিশাপ আছে। খুব বেশি দরকার না হলে এটা ব্যবহার করা উচিত নয়। তার কথা শেষ হবার সাথে সাথেই চারপাশের দৃশ্য পুরোপুরি পাল্টে গেল। সবকিছু মটরের লতা, জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া রাস্তা, আকাশে ওঠার পথ সব হাওয়া হয়ে গেল। গাড়িটা আবার আগের মতোই রাস্তায় চলতে শুরু করল, সুন্দর কালো লোহার গ্যাস বাতিগুলোর মাঝখান দিয়ে। গাড়িটা ইস্ট বড়োর কাছাকাছি পৌঁছানোর আগ পর্যন্ত ক্লাইনের বুকের ভেতর ধুকপুক করছিল। সেখানে নেমে সে ৮ সলি ভাড়া মিটিয়ে দিল। স্বাভাবিক অবস্থায় কোনো ভাড়ার গাড়ি ইস্ট বড়োর কোনো রাস্তায় ঢুকতে চায় না, কারণ সেখানে ছিনতাই হওয়ার ভয় থাকে। ব্ল্যাক পাম স্ট্রিটের একটা ঘরে গিয়ে ক্লাইন তার পোশাক পাল্টে নিল আর সোজা ঘুমিয়ে পড়ল। মধ্যরাতের আগে সে মিন্স্ক স্ট্রিটে ফিরে যাওয়ার কোনো চেষ্টাই করল না। মাত্রই ১২ নম্বর খুনের ঘটনাটা ঘটেছে, আর এটার কারণে ব্যাকল্যান্ডের পরিস্থিতি আরও বেশি থমথমে হয়ে উঠবে। সে সাথে সাথেই ওই বুকমার্ক এর রহস্য উদ্ঘাটনের জন্য ধূসর কুয়াশার ওপরে গেল না। সে ঠিক তেমনই আচরণ করল
যেমনটা সে ওই রহস্যময়ী মহিলার কাছে নিজের সম্পর্কে বলেছিল। সে একজন লো সিকোয়েন্স বিয়ান্ডার, কিছুটা বিয়ান্ডার ক্ষমতা সম্পন্ন একজন প্রাইভেট ডিটেকটিভ। আজকের রাতটা আসলেই অনেক চমকে ভরপুর ছিল, বেশ রোমাঞ্চকরও ছিল। আমি তো শুধু একটা জিনিস চুরি করেছিলাম। হ্যাঁ, বেশিরভাগ সমস্যার জন্যই এই মাস্টার কিকে দায়ী করা যায়। ক্লাইন নিজেকে নিয়ে একটু হাসি ঠাট্টা করল আর দ্রুত ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে চারদিকে দমবন্ধ করা ধোঁয়াশার ভেতরে নিঃশ্বাস নিতে নিতে সে ধীর পায়ে বাড়ির দিকে হাঁটল আর নিজের মেইলবক্স থেকে খবরের কাগজ আর চিঠিগুলো তুলে নিল। দরজা খোলার পর সে এমনিতেই খবরের কাগজের পাতা উল্টাল আর দেখল হেডলাইনটা ঠিক তেমনই আছে যেমনটা সে ভেবেছিল। 12 নম্বর ঘটনা, ডেভিল আবার ফিরে এসেছে। পুলিশ ঘোষণা দিয়েছে যে তারা খুনিকে চিহ্নিত করতে পেরেছে। আর রয়্যাল মিউজিয়াম থেকে জিনিসপত্র চুরির খবরটা খবরের কাগজের খুব সাধারণ একটা জায়গায় ছাপা হয়েছে। সত্যি বলতে ওই প্রতিবেদনে চুরি যাওয়া জিনিসটা আসলে কি সেটাও বলা হয়নি। খবরের কাগজের সাথে আসা স্ট্যাম্প ছাড়া চিঠিটা ছিল একটা পানির বিল, যেটা ক্লাইনকে নিজের পকেট থেকেই দিতে হবে। সে এক নজর বিলটার দিকে তাকালো আর সেটা কফি টেবিলের ওপর ছুঁড়ে ফেলে দিল। তারপর সে গোসলের পানি গরম করার জন্য দোতলায় ফিরে গেল। বাথরুমটা পুরো জলীয় বাষ্পে ভরে যাওয়া পর্যন্ত সে অপেক্ষা করল। তারপর সুযোগ বুঝে ঘড়ির কাঁটার উল্টো দিকে 4 কদম হেঁটে ধূসর কুয়াশার ওপরে সেই জায়গাটায় ঢুকে পড়ল। অপরিবর্তনীয় সেই প্রাচীন প্রাসাদের ভেতর ক্লাইন একটা চেয়ারে বসল। তারপর সেই বুকমার্কটা হাতে তুলে নিল, যেটাতে সম্রাট রোজেল গুস্তাভের ছবি আঁকা ছিল। তোমাকে পাওয়াটা আসলেই সহজ ছিল না। সে আলতো করে কার্ডবোর্ডের ওপর হাত বোলাল আর নীরবে একটা দীর্ঘশ্বাস ফেলল।